নমস্কার, আমি ডিজিটাল বাংলার পর্দায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা চোখ রাখবো, আবারও তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি পার্থ প্রতিম রায়ের বিরুদ্ধে বিষোদগার কোচবিহার পৌরসভার পৌর প্রশাসক ভূষণ সিংয়ের। রীতিমতো বিস্ফোরক মন্তব্য করলেন পৌরসভার পৌর প্রশাসক তৃণমূল নেতা ভূষণ সিং। স্কুল মাস্টার ছিল রবীন্দ্রনাথ ঘোষ। তিনি কি বললেন আমরা শুনবো। আমাদের প্রতিনিধি তার সাথে কথা বলেছিলেন। তিনি যে কথা বলেছেন, তিনি কালকেও কিন্তু এই বিষয় নিয়ে তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় মূল মঞ্চে বসার জায়গা দেওয়া হয়নি, সেই নিয়ে সোচ্চার হয়েছিলেন তিনি। আর আজকে তিনি কি বলেছেন, পার্থ একজন সাধারণ স্কুল মাস্টার ছিল, রবীন্দ্রনাথ ঘোষ তাকে তুলে এনেছিল, রবীন্দ্রনাথের বাসন মাজতো, রবীন্দ্রনাথের জুতো পালিশ করত, আর এখন বিলাসবহুল বাড়ি, এত গাড়ি, গোলবাগানের বুকে প্রায় 10 কাঠা জমিতে বাড়ি করবে। হঠাৎ করে এই বিলাসিতা, এত পয়সা আসলো কোথা থেকে? এ সমস্ত অভিযোগ নাকি তাকে করেছেন সাধারণ মানুষ। এ কথাও কিন্তু তিনি উল্লেখ করেছেন। এই সাধারণ মানুষই নাকি তাকে বলেছেন সে আগে রুটি খেত আর এখন সবসময় পোলাও খায়। তাকে প্রশ্ন করা হয়েছিল এই প্রসঙ্গে, আপনি কি পার্থপ্রতিম রায়ের সাথে কোনো কথা বলবেন? তার উত্তরে ভূষণ সিং বলেন, এই দুশ্চরিত্রের সাথে আমি কোনো কথাই বলবো না। কেন কথা বলতে বলা হয়েছিল পার্থপ্রতিম রায়ের সাথে, তার কারণ আমরা শুনবো। কি কারণে আজকে এই মন্তব্য করেছেন ভূষণ সিং, তার আগে দেখুন কি বিস্ফোরক মন্তব্য করেছেন ভূষণ সিং, শুনবো আগে আমরা। আমি জানতাম না, হঠাৎ করে বললাম যে আপনারা ওকে সভাপতি করছেন। ও তো একটা সাধারণ স্কুল মাস্টার ছিল, রবীন্দ্রনাথ ঘোষ তুলে টেনে আনছিল। হ্যাঁ, রবীন্দ্রনাথের বাসন মাজতো, রবীন্দ্রনাথের জুতা পালিশ করতো। একটা সময় আমরা দেখছি হাতে পায়ে ধরে চলতো। সেই হঠাৎ করে এখন সভাপতি হওয়ার জন্য ও তো কি মানে তারপর হঠাৎ করে এত সম্পত্তি, এত বড় বিলাসবহুল বাড়ি, এত গাড়ি, আবার গোলবাগানের বুকে ও 7-8 কাঠা 10 কাঠা জমি, ফ্ল্যাট ছাড়া জমিতে প্রাইভেট বাড়িতে করবে। আর এরকম হঠাৎ করে ওর বিলাসিতা এত পয়সা আসলো কোথা থেকে? আপনারা খেয়াল করেন নাই? আপনারা কেন পার্টিকে বলেন নাই যে এই ধরনের সভাপতি করছেন? কালকে ছিল রুটি খেত, আজকে সবসময় পোলাও খায়। আপনি কি এই বিষয়ে পার্থপ্রতিম রায়ের সাথে কোনো কথা বলেছেন? না, কেন বলবো? ওর সাথে দুশ্চরিত্রের সাথে কথাই বলবো না আমি। কেন পৌর প্রশাসক এত ক্ষোভের সাথে কথা বলছেন? কেন পৌর প্রশাসক তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায় সম্পর্কে এই মন্তব্য করছেন? তাকে কেন কথা বলতে বলা হয়েছিল যে আপনি কথা বলবেন কিনা তার সাথে? সেই ক্ষেত্রে তিনি কেন এই কথা বললেন, এই দুশ্চরিত্রের সাথে কোনো কথাই আমি বলবো না? তার কারণ, গতকাল মুখ্যমন্ত্রী কর্মী সভায় যোগ দিয়েছিলেন কোচবিহার রাসমেলা ময়দানে, আর যে মূল মঞ্চে মুখ্যমন্ত্রী ভাষণ দিয়েছিলেন সেই মঞ্চে ঠাঁই হয়নি পৌর প্রশাসক কোচবিহার শহরের 1 নম্বর নাগরিক ভূষণ সিংয়ের। আর তাতেই কিন্তু অত্যন্ত আঘাত পেয়ে কালকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ভূষণ সিং, এবং তিনি তার ক্ষোভের কথা জানিয়েছেন যে কোচবিহার শহরের 1 নম্বর নাগরিক হওয়া সত্ত্বেও তার স্থান হয়নি মুখ্যমন্ত্রী যে মঞ্চে বক্তব্য রাখবেন সেই মঞ্চে, তাকে পাশের মঞ্চে বসার জায়গা দেওয়া হয়েছিল। সেই রাগে, ক্ষোভে, দুঃখে, অপমানিত বোধ করে তিনি সেখান থেকে চলে এসেছিলেন। সেই কথাই তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন। আর তারপরেই একটি ফেসবুক পোস্ট করেন কোচবিহার তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের অনুগামীরা বলে অভিযোগ। কি পোস্ট করেছিলেন দেখুন। যার পাশে 10টা লোক নেই সে 10,000 লোকের গল্প করে, হায় রে। ঠিক এই পোস্ট করা হয়েছিল। এই পোস্ট সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, সামাজিক মাধ্যমে ঘুরছে সকলের মোবাইলে। এই কথার পরিপ্রেক্ষিতেই আজ কিন্তু এই বিস্ফোরক মন্তব্য করলেন কোচবিহার পৌরসভার পৌর প্রশাসক ভূষণ সিং। তিনি কি বলেছেন, আমাদের প্রতিনিধি তার সাথে কথা বলেছিলেন, তিনি কি বলেছেন শুনব প্রথম থেকে আমরা। কোচবিহার জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের অনুগামীরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যার সাথে 10টি লোক নেই সে 10,000 লোকের কথা বলছে। কালকের আপনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে কি বলবেন? এটা তো ঘটনা সত্যি। ও সব মানে টোটাল কুচবিহার ডিস্ট্রিক্টে কত লোক আছে, ও নিজের কত ওরা লোক আছে সে জানা। এক পার্টির লোকের, পার্টির নেতৃত্ব হিসাবে, সভাপতি হিসাবে আজকে পার্টির কথা শোনার জন্য এখানে হয়। আর সাথে বিধায়ক নেই, ওর সাথে মন্ত্রী নাই, ওর সাথে সভাধিপতি নাই, ওর সাথে কে আছে?
আমাকে দেখাক। একমাত্র আমরা কিছু ছেলেপেলেরা, আমাদের মতো নেতৃত্ব যারা আছে চেয়ারম্যান থেকে অমুক যারা আছে কাউন্সিলররা, সব দিক দিয়ে সাহায্য করেছিলাম। আজকে মিছিল টাউনে মিছিল করতে ওরা 100 লোক পাবে না। আজকে টাউনে যদি যে কোনো প্রোগ্রাম করে সেখানে প্রোগ্রামের লোক পাবে না সে। তো সেইখানে ওর যোগ্যতা কতটুকু যে আমি ঠিক জানি না। ওকে কিভাবে চয়েস করলো রাজ্যের নেতৃত্ব সেটাও আমার জানা নেই। রাজ্যের নেতৃত্ব ওকে করেছে, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু রাজ্যের নেতৃত্বের উপরে যে ভরসায় এবং যে চিন্তাধারা ওকে সভাধিপতি করছে সেইগুলো বালু। দলটাকে ও শেষ করে দিয়ে তারপর ও এখান থেকে যাবে। ও এটা প্রতিজ্ঞা করে আসছে। আর আমার চিন্তাধারা যে এটা করে দিয়ে আমি ধাবা ঠাবা দিতে খাবো, নানা রকম বাজে কথা বলবো, সবার আগে বিজেপিতে আমি পালাবো। ও চিন্তা ভাবনা করেছে। আমার তো এই দলে কোনো জায়গা নেই, আমি দলের থেকে জিততে ভাবনা করে দিই। দলের ছেলেপেলেরা যা আমি জঘন্যতম কাজ করছে আমাকে কেউ ইয়ে করবে না। সবার আগে ও বিজেপিতে পালন প্ল্যান করছে, এটা আমার ধারণা এবং আমাদের ধারণা, আমাদের সাথে যারা আছে। আপনার বাড়িতে আজকে বেশ কিছু টোটো অটো যারা আপনার অনুগামী বলে পরিচিত তারা এসেছিল, তারা কি সিদ্ধান্ত গ্রহণ করেছে পার্থকে বয়কট? সাধারণ টোটো চালকরা, কারো কারো শিক্ষাগত যোগ্যতা আছে, কারো নেই। সেই টোটো চালকদের মানে হাতে লেগেছে যে একটা চেয়ারম্যান যাকে আমরা সবসময় পাই, সমস্ত কথা বলতে পারি, যার সাথে খোলা মতো মিশতে পারি আমরা, যে কোনো ব্যাপারে আসলে তিনি যতটুকু পারেন সাহায্য করেন। সেই চেয়ারম্যানের জায়গা হয়নি, চেয়ারম্যানের এরিয়াতে আজকে পৌরসভার মধ্যে তার মূল মঞ্চে জায়গা নেই। এটা লজ্জার ব্যাপার। আমি গিয়ে যখন সাইড মঞ্চে, ইভেন কি আমার সভাধিপতি তাকেও সাইড করে দিচ্ছে, এত বড় ক্ষমতা ওর। তো কি ক্ষমতা দেখাতে চায়? ক্ষমতা তো আমরা দেখাবো এখন ওকে, যে ক্ষমতা তুমি কিভাবে চলবা সেটা আমরা চিন্তা ভাবনা করাবো ওকে। ওকে দিশা আমরা দেখাবো। হয় জিরানপুরে যা, আর নাহলে কুচবিহারে থাক। আজকে এত টাকার মালিক হয়ে এইভাবে বাংলো কিনে আবার জমি কেনা, টাকার বস্তায় ঘরে ঘরে, ও কি পেয়েছে এটা কি? ও আমার উপরে 3টা মেম্বার বসিয়েছে। ও কি করেছে আমার সাথে উইদাউট কনসাল্ট? পার্টির কনসাল্ট, আমি তোর সাথে যে কোনো কাজের কথা কনসাল্ট করেই করতাম। আমি ওকে দুই চোখে কোনোদিন দেখিনি। এক চোখ দিয়ে এক দৃষ্টিতে ওকে দেখছি আমি যে ছেলেটাকে হেল্প করতে হবে। রাজ্যে সভাপতি করে পাঠিয়েছে। ওকে পার্টির কাজ করার জন্য সুযোগ দিতে হবে। পার্টি যাতে উন্নত হয় সেই পরিষেবা আমাদের কাছে যাতে ও পায়। টাকা পয়সা অঙ্ক দিয়ে যে কোনো লোকবল দিয়ে যে কোনো ব্যাপারে যাতে আমাদের সুবিধাটা পায়, সেখানে আমরা ওর হয়ে যে কাজটা করছি তার বিপক্ষে সে কি আমাদের দিল? অপমান, অপদস্থ, এটাই করলো। তো সেটা করে যদি খুশি হয় তাহলে খুব ভালো কথা। আমরাও তার যোগ্য জবাব আমরা আগামী দিনে ওকে দেব। দলের এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত যে ও থাকলে দল জিতবে কি জিতবে না। দল এখনো যদি সিদ্ধান্ত না পাল্টায়, আমরা দলের সাথে আছি, মমতা ব্যানার্জির সাথে আছি, কিন্তু পার্থর কোনো কথাই আমরা শুনবো না। আপনি একটু আগে অভিযোগ করলেন যে তার প্রচুর অর্থ গাড়ি বাড়ি কিনেছে, তাহলে কি বলতে চাইছেন মূলত? সেটা পাবলিক এখন বলছে, আমি জানতাম না। হঠাৎ করে বললাম যে আপনারা ওকে সভাপতি করছেন। ও তো একটা সাধারণ স্কুল মাস্টার ছিল, রবীন্দ্রনাথ ঘোষ তুলে টেনে আনছিল। হ্যাঁ, রবীন্দ্রনাথের বাসন মাস্টার, রবীন্দ্রনাথের জুতা পালিশ করতো। একটা সময় আমরা দেখছি হাতে পায়ে ধরে চলতো। সেই হঠাৎ করে এখনো সভাপতি হওয়ার জন্য ও তো কি মানে তারপর হঠাৎ করে এত সম্পত্তি, এত বড় বিলাসবহুল বাড়ি, এত গাড়ি, আবার গোলবাগানের বুকে ও 7-8 কাঠা 10 কাঠা জমি, ফ্ল্যাট ছাড়া জমিতে প্রাইভেট বাড়িতে করবে। আর এরকম হঠাৎ করে ওর বিলাসিতা এত পয়সা আসলো কোথার থেকে? আপনারা খেয়াল করেন নাই? আপনারা কেন পার্টিকে বলেন নাই যে এই ধরনের সভাপতি করছেন? কালকে ছিল রুটি খেতো, আজকে সবসময় পোলাও খায়। আপনি কি এই বিষয়ে পার্থপ্রতিম রায়ের সাথে কোনো কথা বলেছেন? না, কেন বলবো? ওর সাথে দুশ্চরিত্রের সাথে কথাই বলবো না। আমি ওর সাথে কথা বলবো না। আমার বক্তব্য বলছি, আমার রাজ্য নেতৃত্ব শুনবে, রাজ্য নেতৃত্ব জানে, কথা যদি বলবে। আমি যতদিন আমার দায়িত্ব আছে ততদিন পালন করবো। যদি রাজ্য নেতৃত্ব কোনো সময় আমাকে কিছু জানতে চায়, রাজ্য নেতৃত্বকে এইভাবেই জবাব দেবো। আমি যা জবাব দেওয়ার এইভাবেই জবাব দেবো। আমি কাউকে নেতৃত্বকে ভয় পাই, দলটাকে ভয় পাই, দলের কর্মী হিসাবে, তাই বলে এমনি ভয় পাই না আমি কাউকে। আপনারা শুনলেন কোচবিহার পৌরসভার পৌর প্রশাসক ভূষণ সিং কি মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের প্রসঙ্গে। আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম পার্থপ্রতিম রায়ের সঙ্গে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এ ব্যাপারে কোনো কথাই তিনি বলবেন না। এই মুহূর্তে আমরা এই প্রসঙ্গে কথা বলবো আমাদের চিফ রিপোর্টার কিংসুক দত্তের সঙ্গে। আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের চিফ রিপোর্টার কিংসুক দত্তের সঙ্গে।
কারণ আজকে ভূষণ সিং অর্থাৎ কোচবিহার পৌরসভার পৌর প্রশাসক যে মন্তব্য করেছেন, বিস্ফোরক মন্তব্য, তা কিন্তু সত্যি একটি আলোচনার বিষয়। তার কারণ গতকালও কিন্তু তিনি সোচ্চার হয়েছিলেন কোচবিহার রাসমেলা ময়দানে মুখ্যমন্ত্রীর কর্মী সভায় মূল মঞ্চে ঠাঁই হয়নি তার। কোচবিহার শহরের 1 নম্বর নাগরিক হওয়া সত্ত্বেও তাকে সেই মঞ্চে বসার জায়গা দেওয়া হয়নি, পাশের মঞ্চে বসতে দেওয়া হয়েছিল তাকে। তাই রাগে দুঃখে অভিমানে অপমানিত হয়ে সেখান থেকে ফিরে এসেছিলেন তিনি। টিভিতে বসেই তিনি মুখ্যমন্ত্রীর বার্তা, মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনেছেন। এই পরিপ্রেক্ষিতে আজ সামাজিক মাধ্যমে অর্থাৎ ফেসবুকে একটি পোস্ট হয়, যার পাশে 10টা লোক নেই, সে 10,000 লোকের গল্প করে, হায়রে। যেটা অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের অনুগামীরাই নাকি তার প্রসঙ্গে তাকে উল্লেখ করে এ কথা বলেছেন। আমরা এই প্রসঙ্গে কথা বলার চেষ্টা করব আমাদের ডিজিটাল বাংলার চিফ রিপোর্টার কিংসুক দত্তের সঙ্গে। কিংসুক, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কিংসুক, এই যে তুমি আজকে কথা বলেছিলে ভূষণ সিং কোচবিহার পৌরসভার পৌর প্রশাসক, তার সাথে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভূষণ সিং তিনি কিন্তু এখন জনপ্রতিনিধি নন, রীতিমতো মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার তাকে প্রশাসনিক দায়িত্বে বসিয়েছেন। আর সেই প্রশাসনিক দায়িত্বে বসার পরেও কিন্তু কোচবিহার শহরের 1 নম্বর নাগরিকের জায়গা হয়নি মুখ্যমন্ত্রীর মূল মঞ্চে। কালকেও তিনি কথা বলেছেন, আজ এই ফেসবুক পোস্ট, তারপরে তার এই মন্তব্য, কি বলবে তুমি? দেখো, আমি মুখ্যমন্ত্রীর কোচবিহার শহর ত্যাগ করার পর থেকেই গোষ্ঠী কোন্দলের যে ছবি আমরা গতকালও দেখেছিলাম, আজও তা পরিবর্তিত হয়নি। কারণ মুখ্যমন্ত্রীর এই সভাকে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর এই দলীয় কর্মসূচিকে ঘিরে 3টি স্টেজ করা হয়েছিল। মূল যে মঞ্চ, সেই মঞ্চে কোর কমিটি, জেলা কমিটির সদস্য এবং আশেপাশের মঞ্চে আরো অন্যান্য জেলা কমিটির সদস্য ছিল। তোমাকে জানিয়ে রাখি, জেলার আব্দুল জলিল আহমেদ যেমন জেলার সাধারণ সম্পাদক, কোর কমিটির সদস্য, সেরকম জেলার আরো সাধারণ সম্পাদক ছিলেন, তারাও কিন্তু মূল মঞ্চে স্থান পাননি। সেই মঞ্চে স্থান পাননি যার কোচবিহার জেলার সভাধিপতি, অর্থাৎ যাকে আমরা রাষ্ট্রমন্ত্রী বলি, তার মতো একজন লোক, তারও মূল মঞ্চে স্থায়ী হয়নি। এই বিষয়ে যখন আমরা কথা বলেছিলাম, প্রোটোকল কি, প্রোটোকল মুখ্যমন্ত্রীর প্রোটোকল যদি হয়ে থাকে তাহলে পরে সেই প্রোটোকল অনুযায়ী কোভিড সিচুয়েশনে এতগুলো লোক তো ওঠার কথা নয়। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভূষণ সিং, কোচবিহার পৌরসভার বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর, তিনি সরাসরি গতকাল অভিযোগ করেন একদম নাম করে কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের সাথে। তারপর আমরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি, গতকাল হয়নি। আজকে আমি বহুবার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, তিনি কোনো কথা বলতে নারাজ। তিনি বলেছেন এই বিষয়ে কথা বলবেন না। আমি তার বাড়িতে যাই, সেখানেও তাকে পাই না। এখন প্রশ্ন, এই ঘটনা ঘটার পর আজ অর্থাৎ বৃহস্পতিবার বিকেলের দিকে, দুপুরের পর ফুলগড়ি যখন বিকেল হয়, তখন টোটো সংগঠনের, তৃণমূল কংগ্রেসের টোটো সংগঠনের বেশ কিছু কর্মী সমর্থক চেয়ারপারসনের সাথে দেখা করতে আসে। তার অন্যান্য যারা ওয়ার্ড কমিশনার এখন দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, অবজারভার, তারা আসেন এবং বেশ কিছু ব্যবসায়ী মানুষ যারা ব্যবসা করেন কোচবিহারের, বড় ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, তারা আসেন। তারা এই যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানান এবং তারা বলেন তারা চেয়ারপারসনের সাথে হয়েছে। গতকালের কোচবিহার পৌরসভার চেয়ারপারসনের বক্তব্যের পরই আজ সকালে পার্থপ্রতিম রায়ের অনুগামী বলে পরিচিত বেশ কিছু মানুষ ফেসবুক পোস্ট হয় যে যার সাথে 10 জন লোক নেই, তিনি 10,000 লোকের কথা কি বলেন। এই প্রসঙ্গে যখন আমরা কথা বলতে যাই আজকে চেয়ারপারসনের সাথে বা বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনের সাথে, তিনি জানান যে এই ধরনের একটি মানুষ, তার বিরুদ্ধে তিনি কি বলবেন। প্রথমত, তিনি তার বিরুদ্ধে যা ইচ্ছা তাই সেটা তিনি বলেছেন বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরে যে নতুন করে 3 জনকে সংযুক্তি করা হয়েছে, তার সাথে সেই বিষয়ে কোনো কথা বলা হয়নি। তবে যারা নতুন করে যুক্ত হয়েছেন তারা প্রত্যেকেই খুব ভালো ছেলে এবং ইয়াং ছেলে, তাদেরকে তিনি অবশ্যই গ্রহণ করবেন এবং তার আগামীকাল বিকেল 3টে নাগাদ তাদের সাথে বিভিন্ন যারা দায়িত্বপ্রাপ্ত অবজারভার রয়েছেন ওয়ার্ডে, তাদের সাথে বসে কথা বলে তাদেরকে নির্দিষ্ট দায়িত্ব হয়তো বা দেওয়া হবে। তিনি এর পাশাপাশি যে অভিযোগ করেন, যে তিনি জানান সাধারণ মানুষ বলছে যে পার্থপ্রতিম রায় জেলা সভাপতি হওয়ার আগে ছিল একজন শিক্ষক, তারপরেও তার এত বড় বাড়ি, এত গাড়ি, এবং তিনি ভূষণ সিং একদম পরিষ্কার করে বলেন যে তাকে মানুষ জানিয়েছে যে
এত সম্পত্তির মালিক তিনি হলেন কি করে, এখানেও প্রশ্ন উঠছে। এর পাশাপাশি তিনি যে কথাগুলি বলেন যে তৃণমূল কংগ্রেস দল ভাঙতে চাইছে পার্থপ্রতিম রায়, গুরুতর অভিযোগ। তাকে যখন আমি জিজ্ঞাসা করি যে আপনি এই বিষয়ে কি তার সাথে কথা বলবেন, তিনি তখন বলেন যে না, আমি এই বিষয়ে তার সাথে কোনো কথা বলবো না, আমার বাড়ির কুকুরের সাথে আমি কথা বলতে রাজি আছি, আমার বাড়ির কুকুরকে আমি আদর যত্ন করবো, আমি আমার বাড়ির কুকুরের সাথে আমি কথা বলবো, তবুও আমি তার সাথে কথা বলবো না। কতটা ভিন্ন যে স্বরে তিনি এই কথা বলেছেন সরাসরি ভাবে। তিনি বলেছেন যে পার্থপ্রতিম রায় স্বৈরাচারী ভাবে কাজকর্ম করছে। রবীন্দ্রনাথ ঘোষ যখন সভাপতি ছিলেন তখনও বিভিন্ন বিষয়ে তার সাথে বিরোধ হতো, কিন্তু সেই বিরোধ হলেও তার মধ্যে একটা সামঞ্জস্যতা ছিল, সেই বিরোধ হলেও তার মধ্যে সম্মান বোধ দেওয়া ছিল। কিন্তু যে ঘটনা গতকাল ঘটেছে মুখ্যমন্ত্রীর সভায়, সেই ঘটনা তিনি নিম্ন নিন্দা জানান। আমি যখন তাকে প্রশ্ন করি তাহলে কি আপনি দলত্যাগ করছেন, তিনি বলছেন না, আমি দলত্যাগ করছি না, দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুপ্রাণিত হয়ে দলে থাকবেন, তবে পার্থপ্রতিম রায়ের সংক্রান্ত যে কোনো অনুষ্ঠান তিনি এবং তার অনুগামী যারা কথা বলছেন, সে টোটো ইউনিয়নে হোক বা যারা তার সাথে রয়েছেন বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত অবজারভার হোক, ব্যবসায়ীরা হোক, তারা কোনো অবস্থাতেই পার্থপ্রতিম রায়ের কোনো অনুষ্ঠানে যোগ দেবেন না। কিংশুক, এখানে তোমাকে থামাচ্ছি। আরেকটি কিন্তু বড় অভিযোগ করেছেন আজকে পৌর প্রশাসক। তিনি যেটা বলেছেন, একজন জেলা সভাপতি, দলের জেলা সভাপতি প্রসঙ্গে তিনি বলেছেন সবার আগে বিজেপিতে পালাবে ও, ওকে কেউ পছন্দ করছে না, সবার আগে বিজেপিতে পালাবে ও। কথাটা কিন্তু কোট করার মতো। একদমই তাই। জেলা সভাপতি সম্পর্কে এই মন্তব্য, তুমি বিষয়টি অনুধাবন করার চেষ্টা করো যে কত বড় মন্তব্য উনি করেছেন। দেখো অমিত, এই কথা সকাল থেকে আজকে রাজ্য রাজনীতি তোলপাড়, সকাল থেকে। কারণ শুভেন্দু অধিকারী যখনই তার বিধায়ক পদ থেকে ইস্তফা দেন, যদিও তার বিধায়ক পদ গৃহীত হয়নি, তারপর থেকে মালদা জেলা, শিলিগুড়ি, কোচবিহারে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস থেকে শুধু দলত্যাগ হচ্ছে আর দলত্যাগ হচ্ছে। এই মতো অবস্থায় দাঁড়িয়ে যা পরিস্থিতি হচ্ছে, তাতে আগামী দিনে এই পজিশন কি হবে তা বলা যাচ্ছে না। তোমাকে আরো একটি কথা জানিয়ে রাখি, বিষ্ণুপুর বাঁকুড়ার বর্ষিয়ান তৃণমূল নেতা যিনি প্রাক্তন মন্ত্রী ছিলেন শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়, এবং তিনি সেই জেলার সহসভাপতি তৃণমূল কংগ্রেসের, কিছুক্ষণ আগে তিনি পদত্যাগ করেছেন। এই যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, এই পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর। এবং হাওড়াতেও আমি একটু আগে খবর পেয়েছি, হাওড়া জেলাতেও বিপুল পরিমাণ ইউথ অর্থাৎ যুব সমাজ, তারা বিভিন্ন দায়িত্ব ছিল তৃণমূলের, তারা ছেড়ে বিজেপিতে ইতিমধ্যে জয়েন করে গেছে। শিলিগুড়িতেও ঠিক তাই। একদম, আমি সে কথাই বলছি, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলে পুরো ব্যাপারটা একদম ঘোলাটে হয়ে গেছে এখন। এই পরিস্থিতিতে চেয়ারপারসন বা যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন সেই ভূষণ সিং এর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাহলে তিনি কি ইঙ্গিত করতে চাইছেন, যে পার্থপ্রতিম রায় বিজেপিতে যাবে? এখন তিনি অভিযোগ করেছেন, কিন্তু পার্থপ্রতিম রায়ের সাথে আমরা যোগাযোগ করে এই বিষয়ে কোনো সদুত্তর পাইনি। আমি কিছুক্ষণ আগে আব্দুল জলিল আহমেদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তিনিও বলেছেন এই প্রসঙ্গে আমি কোনো কথা বলবো না। তাহলে বলবে কে? এক অভিযোগ, সেই অভিযোগের সত্যতা বা সেই অভিযোগ নিয়ে কোনো বক্তব্য কারোর কাছ থেকে পাওয়া যাচ্ছে না। তবে ভূষণ সিং যেটা জানিয়েছেন, তিনি পার্থপ্রতিম রায়ের সাথে কোনো কথা বলবেন না, পরবর্তীতে যদি প্রয়োজন হয় তিনি রাজ্য নেতৃত্বকে জানাবেন। এবং বারবার তিনি কোট করে বলেছেন যে যদি দল প্রয়োজন মনে না করে, তাহলে যে কোনো সময় যে কোনো অবস্থায় তিনি ইস্তফা দিতে রাজি রয়েছে। একটা ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট। এবং সব থেকে বড় কথা, 1998 সালে যে দলের জন্ম হয়েছিল, ঠিক 2011 সালে বিপুল ভোটে মানুষ তাকে ক্ষমতায় নিয়ে এসেছিল, 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে। এরপর 2016 সালে আবারও বিপুল ভোটে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। 1998 সনের জন্ম এই দলটার আজ শাসক দলে পরিণত 10 বছর, প্রায় 10 বছর শাসন ক্ষমতায় পশ্চিমবঙ্গের, সেই দলটা কি তাসের ঘরের মতো ভেঙে পড়বে? কি মনে হচ্ছে? দেখো অমিত, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে একটা কথা তোমায় বলি, তুমি যেটা বলছিলে 34 বছরের বাম জামানার অপসারণ যখন হয়, তখনকার যেই ছবি আর 2020 শেষে অর্থাৎ পুজোর পরে সেই একই ছবি কিন্তু পরিলক্ষিত হচ্ছে। সেই সময় যা ঘটেছিল এই বাড়ি তা ঘটেছে। তবে বিশেষজ্ঞরা যেটা বলছেন, রাজনৈতিক যারা বিশ্লেষক তারা বলছেন, তৃণমূলের অন্তর্কলহ যে জায়গায় গেছে সেই জায়গা থেকে তৃণমূলকে আর ব্যাক করানো সম্ভব নয়। কোনো অবস্থাতেই এই ড্যামেজ আর কন্ট্রোল হবে না। সেই ড্যামেজ যদি কন্ট্রোল না হয়, তাহলে বিধানসভা নির্বাচনের আগে যেভাবে দল পরিবর্তন করে বিজেপিতে যাচ্ছে, তাতে
সত্যি বিধানসভায় এই সরকার আদৌ তৈরি হবে কিনা তা নিয়ে একটা বড় সড় প্রশ্ন চিহ্ন। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি আমরা বলি, উত্তরবঙ্গে টোটাল 54টা বিধানসভার সিট রয়েছে। সেই 54টা বিধানসভার সিটের মধ্যে লোকসভায় ইতিমধ্যে ভালো ফল করেছে বিজেপি। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু মরিয়া প্রচেষ্টা করছেন। প্রতিনিয়ত রাজ্য কেন্দ্র থেকে নেতৃত্ব ঢুকছে, বিভিন্ন জায়গায় ছোট বড় খুলি বৈঠক থেকে শুরু করে সব রকম করছেন, বাক্যযুদ্ধ চলছে। এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষে এই সরকার ধরে রাখা অসম্ভবই বলা চলে, এরকমই মনে করছে রাজনৈতিক মহল। আমি তোমাকে শেষ প্রশ্ন যেটা করব, যেটা জানতে চাইবো, সেটা কুচবিহার পৌরসভার পৌর প্রশাসক, এই প্রশাসক, আমি আবারও বলছি, এই প্রশাসককে কিন্তু বসিয়েছেন রাজ্য সরকার, রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী, তাদের কনসার্নে কিন্তু তিনি আজ প্রশাসক। তিনি কিন্তু এখন জনপ্রতিনিধি নন। তারপরেও তিনি যেটা বলছেন সরকারের বিরুদ্ধে এবং তিনি যেটা বলছেন দলীয় নেতৃত্বের বিরুদ্ধে, তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা দল প্রসঙ্গে কোনো মন্তব্য করছেন না, তিনি দলীয় নেতৃত্ব, জেলা নেতৃত্ব প্রসঙ্গে বলছেন। তিনি যে ইঙ্গিত দিচ্ছেন তাতে কিন্তু বোঝা যাচ্ছে, তার শারীরিক ভাষায় বোঝা যাচ্ছে যে তিনি কিন্তু চূড়ান্ত অপমানিত বোধ করছেন। এই অপমানিত বোধ, এই জায়গায় থেকে একটা প্রশাসনিক প্রধান, এই অপমান বোধ, এর থেকে কি কিন্তু রাজনৈতিকভাবে তিনি কি অন্য কোথাও যাওয়ার প্রচেষ্টা চালাচ্ছেন বা অন্য কোথায় যাওয়ার, অন্য কোনো রাজনৈতিক দলে পদার্পণ করার চিন্তা ভাবনা করছেন? কি মনে হচ্ছে তোমার? দেখো, শুভেন্দু অধিকারী যখন থেকে পদত্যাগ করেছে, আমি একটু ওই কথাটাই বললাম, শুভেন্দু অধিকারী পদত্যাগ করার পর দাদার অনুগামী যে পোস্টার, সেই দাদার অনুগামী পোস্টার কারা লাগিয়েছে তা আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু হয়েছে বলে মনে হচ্ছে। এখন সেই জায়গায় দাঁড়িয়ে আমি যখন ভূষণ সিংকে প্রশ্ন করি যে আপনি কি দল পরিবর্তন করছেন, তিনি তখন পরিষ্কার জানিয়ে দেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে তিনি অনুপ্রাণিত, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করছেন, তাই দলের অনুগত হয়ে থাকবেন। তবে কোনো অবস্থাতেই কোচবিহার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির কোন রকম কাজে তাদের কোনো ভূমিকা থাকবে না, তাদের কোনো, তারা সেই সভাপতির ডাকা কোনো অনুষ্ঠানে যাবেন না। এক প্রকার সভাপতিকে বয়কট বলা যায়। এর থেকে বড় গোষ্ঠী কোন্দলের চিত্র আর কি দেখা যাবে? এতদিন গ্রামে দেখতাম, এখন একদম সদর মহকুমা সদরে সেই ছবি পরিলক্ষিত হচ্ছে। আর যদি এই থাকে, ইতিমধ্যে কোচবিহার শহর লোকসভায় বিপুল ভোটে হারা তৃণমূল কংগ্রেসের সবকটি বার, সেই জায়গায় যদি এই চিত্র আবার ফুটে ওঠে, এই গোষ্ঠী কন্দলের মাত্রা যদি দিন দিন বাড়তে থাকে, তাহলে কোনো অবস্থাতেই তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার 9টি বিধানসভার ক্ষেত্রে একটি বিধানসভাতেও ড্যামেজ কন্ট্রোল করা সম্ভব হবে না, আর তার ফল অবশ্যই পাবে বিজেপি। কিংশুক, একটু তোমাকে রাখবো, তুমি একটু দেখো যে কাল মুখ্যমন্ত্রী সভার শেষে কি বলেছিলেন দলীয় নেতৃত্ব, দেখবো আমরা একটু। এই রবি, এই জলিল, পার্থ, অর্ঘ, পরেশবাবু, উদয়ন, বিনয়, ফজলে, বাসানিয়া, সবাইকে একসাথে কাজ করাবেন, একসাথে ডাকবেন, কোনো বিভেদ চলবে না। এই রবি। কিংশুক, তুমি নিশ্চয়ই শুনলে এই বার্তা মুখ্যমন্ত্রীর, এই বার্তা কি রীতিমতো সলিল সমাধি ঘটলো? দেখো, মুখ্যমন্ত্রীর কালকে 3টি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম কথা, যেটা কোনোদিন এর আগে মুখ্যমন্ত্রী কোচবিহার সফরে এসে বলেনি, তা হচ্ছে আপনাদের অনেক দিয়েছি, এবার আপনারা আমায় ভোট দিন। এক। দ্বিতীয়, তিনি বলেছেন কোচবিহার লোকসভা কেন্দ্রটি 1 নম্বর লোকসভা কেন্দ্র, তাই কোচবিহারে যদি জিততে না পারেন সারা রাজ্যে জিততে পারবেন না। 2। 3, তিনি বলেছেন সমস্ত বিবাদ ভুলে একসাথে সকলকে কাজ করতে হবে। তাহলে এই যে বডি ল্যাঙ্গুয়েজ, মুখ্যমন্ত্রীর এই যে বক্তব্য, সেই বক্তব্য থেকেই কিন্তু পরিষ্কার কোচবিহার গোষ্ঠী কোন্দলের চরম আকারে গেছে। কিংশুক, আরো একটি কথা বলেছেন উনি, সেটা হচ্ছে দলীয় কর্মীদের বলেছেন যে আপনারা দলকে রক্ষা করুন, নেতারা যা করে করুক। তাহলে কি নেতাদের উপর ভরসা হারিয়ে ফেলেছেন তিনি? তাই তো প্রমাণ পাচ্ছে, কারণ কোচবিহার শহর, এই কোচবিহার শহরের বুকে দাঁড়িয়ে আজকে যে ঘটনা ঘটছে, গতকাল ভূষণ সিং বলেছেন আজকে তার থেকে আরো বেশি ভাবে তিনি বললেন সরাসরি আক্রমণ, বিভিন্ন বিষয় নিয়ে পার্থ প্রতিমকে একদম সরাসরি আক্রমণ, কোনো বেকিয়ে নয়, নাম ধরে তাকে যথেচ্ছ ভাবে যা যা বলা যায় একজন মানুষ হিসাবে, তার থেকে হয়তো অনেক বেশিটা বলেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই ড্যামেজ কি আর কন্ট্রোল হবে বলে মনে করছে না রাজনৈতিক মহল। যেই জায়গায় ড্যামেজ পৌঁছে গেছে, এই ড্যামেজ কন্ট্রোল করা খুব অসুবিধাই বলে মনে করছে ওয়াকিবহল মহল। তবে একটা কথা তোমায় বলি, কালকের ঘটনার পরিপ্রেক্ষিতে
কোচবিহার জেলার সাধারণ যারা মানুষ তারাও কিন্তু এই বিষয়টিকে ভালো চোখে নেয়নি। একদম। তারাও বলছে যে না, এই ধরনের ঘটনা কখনোই অভিপ্রেত নয়। সুতরাং এই পরিস্থিতিতে কিছুটা হলেও এই ঘটনার দরুন পার্থপ্রতিম রায় ব্যাকফুটেই চলে গেল। আর তাই যদি হবে তাহলে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ কোচবিহার জেলার ক্ষেত্রে অন্তত ভালো নয়। অনেক ধন্যবাদ কিংসুক তোমাকে। কিংসুক দত্ত, চিফ রিপোর্টার ডিজিটাল বাংলা, তার সাথে আমরা কিন্তু কথা বললাম এবং আলোচনায় যেটা উঠে এলো সেটা কিন্তু ড্যামেজ কন্ট্রোল করা খুব মুশকিল, অর্থাৎ বিপর্যয়, এই বিপর্যয় মোকাবিলা করা কিন্তু এই মুহূর্তে খুব মুশকিল, কারণ গোষ্ঠীদ্বন্দ্বের উত্তাপ ক্রমশ বাড়ছে কোচবিহার জেলায়। কালকে যতটুকুন ছিল তার থেকে কিন্তু উত্তাপ আরও বেশি হয়েছে, পারদ ঊর্ধ্বমুখী। তাহলে কি হতে যাচ্ছে আগামীতে? রাজনৈতিক সমীকরণ কোন দিকে যাচ্ছে কোচবিহার জেলায়? গোটা রাজ্যে রাজনৈতিক সমীকরণ নিয়ে ইতিমধ্যেই কিন্তু শোরগোল পড়ে গিয়েছে। তাহলে কি কোচবিহার জেলাতেও রাজনৈতিক সমীকরণের পরিবর্তন হচ্ছে? এই প্রশ্নই কিন্তু বারবার ঘুরপাক খাচ্ছে সকলের মস্তিষ্কে। এর উত্তর পাওয়া যাবে কিন্তু আগামী দিনগুলোতে, আর সেদিকেই তাকিয়ে থাকবো আমরা, আর আপনাদের তাকিয়ে থাকতে হবে ডিজিটাল বাংলার পর্দায়, আগে ভাগে সবার আগে। নমস্কার। মিশন হসপিটাল